দিনটা ছিল মঙ্গলবার 16ই এপ্রিল। আমরা হাজির হয়ে গেলাম দেবীপুর গ্রামে, পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের কুমারদের বাড়িতে। সেখানে তাদের পারিবারিক বাসন্তী পুজো উপলক্ষে আমরা সবাই হাজির হয়ে গেলাম। আবার একটা বাস ভাড়া করে আমরা পাড়ি দিলাম ভোরবেলা বলবো না, আমাদের বেরোতে 8টা হয়ে গেল এবং একটু সময় লাগলো, প্রায় 4 ঘন্টা লাগলো দেবীপুর গ্রামে ওদের বাড়িতে পৌঁছাতে। গান করতে করতে আর অন্তাক্ষরী খেলতে খেলতে আমরা 180 কিলোমিটার পাড়ি দিলাম। দেবীপুর স্টেশনটা পেরিয়ে আরও কিছু হাফ অ্যান আওয়ার মতন গিয়ে আমরা উপস্থিত হলাম আমাদের গন্তব্যস্থলে। এখানে বলে রাখি, কুমারদের এই পারিবারিক পুজো 135 বছরেরও বেশি পুরনো এবং তাদের ঠাকুরদা কি তার বাবা এটা শুরু করেছিলেন এবং তারা বংশানুক্রমে এই ট্রেডিশন বহন করে চলেছেন। এটা তাদের যৌথ পরিবারের পুজো এবং তাদের সবাই মিলে কলকাতার যত আত্মীয় স্বজন এবং বন্ধু পরিজনকে নিমন্ত্রণ করেন এই পারিবারিক পুজোতে হাজির হওয়ার জন্যে। বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটু শেয়ার করবেন বন্ধু পরিজনের সাথে এবং অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগলো, আর সাবস্ক্রাইব, নোটিফিকেশন বেল আইকনটা একটু প্রেস করে দেবেন, তাহলে আমার সকল ভিডিও নোটিফিকেশন পাবেন। মাটিতে সুন্দর রক্ত জবা আমরা খুব অ্যাপ্রিসিয়েট করলাম। গাছ ভর্তি জবা ফুল, আর কি বড় বড়, মায়ের সেবায় ব্যবহার করা সত্ত্বেও এত জবা গাছে রয়ে গেছে, আর দূরে আরও কয়েকটা জবা গাছ ছিল। আমরা চটি খুলে মন্দির দাঁড়ানে উঠলাম এবং মন্দিরে প্রবেশ করে মাকে প্রণাম করলাম। ভক্তি ভরে, নিষ্ঠা ভরে, মনে যা কামনা বাসনা ছিল মাকে সবই জানালাম। মা তো অন্তর্যামী, মা তো মনের কথাটি সবার, প্রত্যেকের পৃথক মনের কথাটি মা সবই জানেন। ইনি হচ্ছেন ডক্টর আশিস কুমারের স্ত্রী এবং বিখ্যাত ডক্টর কুমারের কন্যা। এখানে একচারা ঠাকুর পুজো হচ্ছে এবং মায়ের পরনে লাল বেনারসি। আমরা জানি যে আশ্বিন মাসে দুর্গাপূজা হয়ে থাকে, কিন্তু আদি দুর্গাপুজো কিন্তু চৈত্র মাসে হতো, যা বাসন্তী পুজো নামে আমাদের কাছে পরিচিত। অবাঙালি সম্প্রদায়ের কাছে এটি চৈত্র নবরাত্রি নামে পরিচিত। 9 রাত ধরে দেবী দুর্গার 9 রূপের আরাধনা হয়। বাসন্তী পুজোই হলো বাঙালির আসল দুর্গাপুজো। পরে শরৎকালে শারদীয় নবরাত্রির সময় রামচন্দ্রের অকাল বোধন মেনে দুর্গাপুজো প্রচলন হয়। চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকে শুরু হয় চৈত্র নবরাত্রি। এই নবরাত্রি সপ্তমী থেকে নবমী 3 দিন ধরে চলে বাসন্তী পুজো। দুর্গাপুজোর মতোই সব নিয়ম আচার মেনে বাসন্তী পুজো করা হয়। বসন্তকালে এই দুর্গাপুজো হয় বলে একে বাসন্তী পুজো বলা হয়ে থাকে। এবছর চৈত্র নবরাত্রিতে দেবীর আগমন হয় ঘটক বা ঘোড়ায়। ঘোড়ায় চড়ে দেবীর মর্তে আগমন নাকি শুভ না, এটা অরাজকতা সৃষ্টি করে। একজন আত্মীয়া আমাদের সকলের নাম গোত্র তুলে নিলেন, যেটা দিয়ে মাকে পুজো দেওয়া হবে। আমরা মূল মন্দিরের পেছনে একটা ঘরে গিয়ে হাজির হলাম। সেখানে আরও অনেক ফল প্রসাদ কাটা রয়েছে, যেগুলো দেবীকে দেওয়া হবে এবং অনেক বাসন মেজে রাখা আছে যা দেবীর আরাধনায় লাগবে। এখানে ঘিয়ের পঞ্চপ্রদীপ আর 108টি তেলের প্রদীপ সাজানো আছে। আমরা বাসে 14 জন 14 রকম জিনিস এনে একদম পিকনিক করার মতন খেতে এসছি। পেট ভরা ছিল, তাও জোর করে আমাদের বসিয়ে দিল লুচি, ছোলার ডাল, তরকারি, পনিরের তরকারি, বোঁদে, মিষ্টি খাওয়ার জন্যে। সত্যি আমরা কিরম পেটুকের মতন খেয়েও ফেললাম। এরপর আস্তে আস্তে আমরা একতলা থেকে দোতলা, দোতলা থেকে 3তলার ছাদ উঠি। বাড়ি ঘুরে দেখলাম ঘরের পর ঘর ফাঁকা পড়ে আছে, কারণ সবাই কলকাতায় চলে গেছে, এখানে কেউ থাকে।
মাঝে মধ্যে ডাক্তারবাবু এখন এসে সপ্তাহে একদিন এসে বিনা পয়সায় চিকিৎসা করে। কেউ থাকে না বলে বেশিরভাগ ঘরেই আসবাবপত্র ছিল না। দূরের আত্মীয়রা এসে একটু এখানে রেস্ট নিচ্ছিল, মাটিতেই বিছানা করে। এই ঘরে আবার দুজন শুয়েছিল, ভাগ্যিস তাদের ঘুম ভাঙায়নি আমরা। দোতলার বারান্দা থেকে নিচে যেখানে রান্না হচ্ছিল সেই জায়গাটা দেখতে পাচ্ছিলাম। সমস্ত রান্না হয়ে গেছে, লাস্টে লাচ্ছা পরোটা ভাজা হচ্ছিল। আমাদের এক বান্ধবী লাচ্ছা পরোটা ভাজছে দেখে শুধু বলছে কখন খাবো, দিনের বেলা না রাতের। এখন লুচি খেয়েও তার পেট ভরেনি। ওইটা ছাদের ওঠার সিঁড়ি ছিল, আমরা একতলার এই লম্বা ঘরে বসে আড্ডা মারছিলাম। আর যেহেতু এটা একতলা, খুব ঠান্ডা ছিল। আমরা একতলার এই টানা বারান্দায় বসে আড্ডা মারছিলাম যতক্ষণ না আমাদের খেতে ডাকে। ইতিমধ্যে ডক্টর কোনারের কন্যা বা ডক্টর কুমারের যিনি সহধর্মিনী, তিনি আমাদের ডাব খাওয়ালেন। সবাইকে দুটো দুটো করে ডাব কেটে নিয়ে এসে, নিজের হাতে ডাব কেটে নিয়ে এসে ডাব খাওয়ালেন। এরকম হাসি ঠাট্টা করে ঘন্টাখানিক কেটে গেল আমাদের। সংযুক্তার মজার মজার গল্প আর রসিকতা আমরা খুব উপভোগ করছিলাম। এনারা মিসেস কুমারের বন্ধুরা, আমাদের মতন কলকাতা থেকেই এসছেন এবং খুব সুন্দর শাড়ি পরেছিলেন, তাই ওনার স্পেশাল একটা ছবি, মানে খুব সুন্দর ম্যাচিং করে পরেছেন, খুব সুন্দর। ডাবের জলটা কি মিষ্টি আর কি ঠান্ডা ছিল। একতলার এই ঘরটায় শুধু দুটো খাট পাতা ছিল। মধ্যাহ্ন ভোজের সময় হয়ে গেছে, তাই আমি একটু হেসেলে উকি মারলাম। বাড়িতে ভিয়েন বসিয়ে এই রসগোল্লা তৈরি হয়েছে। হিন্দু ধর্ম অনুসারে পুজো অর্চনায় একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো প্রদীপ। পুজোর কাজে প্রদীপ জ্বালাতেই হয়। প্রদীপ জ্বালালে গৃহে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। 108টা তেল প্রদীপের কিছু প্রদীপ আমিও ধরানোর সুযোগ পেলাম। ওইদিকে কটা বাকি আছে, একটু ঘুরিয়ে দিলে দিতে পারি। এখন গ্যাপ এসছে।
108টা প্রদীপ ধরানো হচ্ছে। নিচে নিচে একদম নিচে। একটা পুজো মানে কত কিছুর আয়োজন করতে হয়। এখানে ভাড়ারে সমস্ত কাঁচা সবজি রাখা আছে, পটল রে, শশা রে, আলু, আদা, রসুন, টমেটো, ফুলকপি, কুমড়ো, এঁচড়। তারপরে আবার আমাদের জোর করে খেতে বসিয়ে দিল। খাওয়াতে অবশ্য নিরামিষ না, আমিষ ছিল, মাছ ছিল। মাকে প্রণাম করে আমরা কলকাতার দিকে রওনা হলাম।